মনে করে দেওয়ার জন্য আমি রেকর্ড আগে একবার চালু করেছি, বাট ওটা কোনো কারণে অফ হয়ে গিয়েছে, আমি আবারও অন করেছি, দেখি। থ্যাংক ইউ। ভাই এবার একটু বলেন, কারণ হচ্ছে যে মানে এই কথাগুলো একটু রিপিট থাকলে ভালো হয়, পরের দিন ক্লাসগুলো করলে আসলে মানে বুঝতে সুবিধা হয় আর কি ভাইয়া। আমাদের লাংস এর দুইটা জোন থাকে, একটা রেসপিরেটরি জোন, একটা কন্ডাক্টিং জোন। কন্ডাক্টিং জোন হচ্ছে লাংস এর এই উপরের পার্ট গুলা, অর্থাৎ আপনার ট্রাকিয়া, দেন হচ্ছে এই যে উপরে যতগুলো পার্ট আছে ফ্যারিংস, ল্যারিংস, এগুলো কন্ডাক্টিং জোন, কারণ এরা বাতাসটা লাংস এর ভিতরে প্রবেশ করতে হেল্প করে। আর রেসপিরেটরি জোন হচ্ছে আপনার অ্যালভিওলাই, আপনার ব্রাঙ্কিওল এবং ব্রাঙ্কাস, এই যে নিচের যে পার্ট গুলো রয়েছে লাংস এর, এটা হচ্ছে রেসপিরেটরি জোন। কারণ এইখানে গ্যাস এক্সচেঞ্জটা হয়, অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময় হয়। আর রেসপিরেশন দুই প্রকার, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। ইন্টারনাল রেসপিরেশন হচ্ছে যখন আপনার সেলগুলোর সাথে ব্লাডের গ্যাস এক্সচেঞ্জ হয়, সেটা ইন্টারনাল। আর এক্সটার্নাল রেসপিরেশন হচ্ছে যখন আপনার লাংসের সাথে এক্সটার্নাল এনভায়রনমেন্টের গ্যাস এক্সচেঞ্জ হয়, সেটাই এক্সটার্নাল রেসপিরেশন। ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার সবাই এটা? জি ভাইয়া। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের সিওপিডি, আমরা কিন্তু সবাই মোটামুটি সিওপিডির মিনিংস ছোটবেলা থেকেই বা বিভিন্ন ইয়ারেই পড়ে এসেছি। সিওপিডি বলতে বোঝায় কি? ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজটা কি? দেখুন আমাদের কথার ভিতরে রয়েছে ক্রনিক বলতে কি বোঝায়? লং টার্ম। অবস্ট্রাকটিভ মানে কি? যখন কোনো একটা অবস্ট্রাকশন থাকে বা বাধাগ্রস্ত হয়, বা ওখানে হচ্ছে কোনো ফরেন কোনো কিছু প্রেজেন্ট থাকে। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার, পালমোনারি বলতে হচ্ছে আমাদের লাংস রিলেটেড ডিসঅর্ডার। আমাদের সিওপিডি একটু চলুন আমরা ডেফিনেশনটা দেখে নিব। যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ refer to group of disease that cause airflow blockage and breathing related problem। অর্থাৎ সিওপিডি তে কি হয়? পেশেন্টের এয়ারফ্লোটা ব্লকেজ হয়ে যায়, কারণ ওই যে অবস্ট্রাকটিভ এয়ারফ্লো ব্লকেজ হয় কোথায়? আমাদের এই যে এই ছবিটা সুন্দর করে দেখুন, এই যে অ্যালভিওলাই গুলো, সরি ব্রাঙ্কিওল গুলো রয়েছে এখানে, এবং অ্যালভিওলাইতে এয়ারফ্লোটা বাধাগ্রস্ত হয়। এই কন্ডিশনকে আমরা বলে থাকি সিওপিডি। তো এবং সিওপিডি যখন কোনো পেশেন্টের হয়, তো বেসিক্যালি ধরুন আপনার লাংসে বাতাস প্রবেশ করতে পারতেছে না, কারণ সিওপিডি যখন কোনো পেশেন্ট হয় তার বেসিক্যালি এই ব্রাঙ্কিওল গুলো ইনফ্লামেশন হয়, এবং ইনফ্লামেশন হয়ে সোয়েলিং হয়ে ওই যে মোটা যে জায়গাটা যেখান থেকে এয়ার পাস হবে ওই জায়গাটা চিকন হয়ে যায়, এবং ওর ভিতরে মিউকাস প্রোডাকশন হয় বা আরো বিভিন্ন প্রোডাক্ট থাকে, সেটা আমরা একটু পরে আস্তে আস্তে দেখবো। এখন যখন প্রপারলি বাতাস প্রবেশ করতে পারবে না, কারণ আপনার বডি নিড অনুযায়ী আপনার একটা অ্যামাউন্ট অক্সিজেন দরকার, কিন্তু সেটা ওই পরিমাণ এয়ারটা যখন আপনার লাংসে প্রবেশ করতে পারবে না, বাধাগ্রস্ত হবে, তখনই পেশেন্টের ব্রেথিং ডিফিকাল্টি, দেন হুইজিং বা আদার্স যে প্রবলেম গুলো রয়েছে সেটা দেখা যায়। তো আমাদের হচ্ছে যদি ধরা হয় আমেরিকাতে সিওপিডি আক্রান্ত পেশেন্টের সংখ্যা 16 মিলিয়নেরও বেশি। আমরা একটু দেখি সিওপিডির যে আমরা এতক্ষণ যেটা বললাম, একটু খেয়াল করবেন এখানে। এটা হচ্ছে আমাদের একটা হেলদি লাংস। এই হেলদি লাংস এর ব্রাঙ্কিওল এবং এটা অ্যালভিওলাস বা অ্যালভিওলাই। আমাদের লাংসের অ্যালভিওলাইকে বলা হয় কার্যকরী একক, কারণ লাংসের অ্যালভিওলার ভিতরে গ্যাস এক্সচেঞ্জটা হয়, অর্থাৎ এই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময়টা হয় লাংসের অ্যালভিওলার যে ক্যাপিলারি গুলো থাকে এখানে। আর ব্রাঙ্কিওল, এই প্রত্যেকটা ব্রাঙ্কিওলের সাথে এরকম অ্যালভিওলাই গুলো কানেক্টেড থাকে, কারণ ব্রাঙ্কিওল গুলো ব্রাঙ্কাস থেকে এয়ারটাকে নিয়ে অ্যালভিওলাইতে ভাগ করে দেয়। এটা হচ্ছে আমাদের নর্মাল লাংস। আমাদের নর্মাল লাংসে কি থাকে? অ্যালভিওলাই গুলো কিন্তু ইলাস্টিক, অর্থাৎ এটা স্পঞ্জের মতো ছোট হয় আবার বড় হয়। অ্যালভিওলাই যখন ছোট হয়ে যায় তখন এয়ারটা বাইরে বের হয়ে যায়, আবার যখন বড় হয় তখন এয়ারটা ভিতরে টেনে নেয়। আর ব্রাঙ্কিওল কি করে? ওই এয়ারটা পাস ওয়ে হিসাবে বা এয়ারটাকে আনতে হেল্প করে। এখন যেসব পেশেন্টের সিওপিডি হয় তাদের বেসিক্যালি লং টার্ম বিভিন্ন রিস্ক ফ্যাক্টর বা বিভিন্ন কজের জন্য তাদের এই ব্রাঙ্কিওলটা ন্যারো হয়ে যায়।
এই যে ব্রাঙ্কিউল ইনফ্লামেশন হয়ে বা প্রদাহ হয়ে এটা সোয়েলিং হয়ে ন্যারো হয়ে যাচ্ছে ওর ওই যে বাতাস যাওয়ার যে লাইনটা, এবং সাথে ওখানে কি হচ্ছে, মিউকাস প্রোডাকশন হচ্ছে। কারণ যখন আপনার বডিতে কোথাও পোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হয় তখন আপনার ইনফ্লামেশন হয়, আর ইনফ্লামেশন হলে ওখানে মিউকাস প্রোডাকশন হওয়ার পসিবিলিটি বেশি থাকে। দেন আরো কি হয়, সিওপিডি পেশেন্টের তার ওই যে অ্যালভিওলার যে অল গুলো বা অ্যালভিওলার যে দেওয়াল গুলো এটা হচ্ছে ডিস্ট্রাকশন হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। আর অ্যালভিওলার অল গুলো যখন ডিস্ট্রাকশন হয়ে যায় তখন অ্যালভিওলা এগুলো কি করে, প্রপারলি গ্যাস ইন এবং আউট করতে পারে না, অর্থাৎ ও প্রপারলি বড়ও হতে পারে না ছোটও হতে পারে না। এই কন্ডিশনকে বলা হচ্ছে এমফাইসেমা। অর্থাৎ এমফাইসেমা বলতে বোঝায় যখন কোনো পেশেন্টের অ্যালভিওলাই গুলো ডিস্ট্রাকশন হয়ে যায়। ক্লিয়ার? জি ভাইয়া। জি স্যার, ক্লিয়ার। আরো কোনো কোশ্চেন আছে এখানে? সিওপিডি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এখন? আমি আস্ক করেছি সিওপিডি নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন রয়েছে কিনা। জি না স্যার। না ভাইয়া। না ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আমরা একটু এমসিকিউ তো পরে যাব, আমরা আগে একটু বেসিক পার্ট গুলো শেষ করে নিই, বা আমাদের যেগুলো হচ্ছে রয়েছে। তো আমাদের সিওপিডির আমরা একটু রিস্ক ফ্যাক্টর গুলো দেখি, যে কি কি কারণে বেসিক্যালি সিওপিডি হয়। প্রথমত হচ্ছে স্মোকিং, অর্থাৎ যারা স্মোক করে। দেন এয়ার পলিউশন, হাউসহোল্ড এয়ার পলিউশন, অ্যাটমসফিয়ারিক পলিউশন, দেন অ্যাসমা উইথ এয়ারওয়ে রিমডেলিং, অর্থাৎ লং টার্ম কোনো পেশেন্টের অ্যাসমা থাকার জন্য তার এয়ারওয়েটা টোটাল রিমডেল হয়। রিমডেল হয় বলতে তার ওই এয়ারওয়েটা আস্তে আস্তে রিকনস্ট্রাকশন হয়ে যায়, হয়ে ওই ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যায়, অ্যালভিওলার প্লাস ব্রাঙ্কিউল গুলো ন্যারো হয়ে থাকে। দেন পোস্ট টিউবারকুলোসিস, অর্থাৎ যেসব পেশেন্ট একবার টিবিতে আক্রান্ত হয়, টিবি থেকে সে কিওর হওয়ার পরে। দেন জেনেটিক সাসপেক্টেবিলিটি, অর্থাৎ যাদের জেনেটিক্যালি থাকে, এবং অ্যাবনর্মাল লাংস ডেভেলপমেন্ট, অর্থাৎ যদি কোনো কারণে কোনো পেশেন্টের লাংস অ্যাবনর্মালি ডেভেলপ করে। এটা হচ্ছে আমাদের সিওপিডি রিস্ক ফ্যাক্টর। ভাইয়া একটা কোশ্চেন। হ্যাঁ জি ভাইয়া যাদের টিবি হয়ে থাকে তারপরে কথাটা কি বলেছেন, একটু আবার একটু বললে ভালো হয়। আফটার টিবি বা টিওপিডি, টিবির পরে হচ্ছে পেশেন্টের সিওপিডি গ্রো করে। কিভাবে গ্রো করে? কারণ যখন পেশেন্টের টিবি হয় তার লাংসে, টোটাল লাংসটাতে ইনফেকশন ছড়ায় যায়, এবং এটার পরবর্তীতে কি হয়, খুব ইজিলি লাংসে ইনফ্লামেশন হয়। কারণ যেহেতু টিবি মানে কি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসটা আপনার লাংসের ভিতরে ছড়াই গেছে, ইনফেকশন ছড়িয়ে গিয়েছে। এই ইনফেকশন থেকে কি হবে, আপনার ক্রনিক বা ক্রমাগত ভাবে আপনার লাংসে ইনফ্লামেশন হতে থাকবে। কারণ যখন আপনার বডির কোনো একটা পার্টে ইনফেকশন হয় ওখানে তখনই ইনফ্লামেশন শুরু হয়। কারণ এই ইনফ্লামেশন হওয়ার জন্য দায়ী থাকে আপনার ইমিউনিটি সিস্টেম। বেসিক্যালি আপনার ইমিউনিটি সিস্টেম গুলো কি করে, আপনার বডিতে সে যখন দেখে কোথাও ফরেন বডি প্রেজেন্স আছে বা বাইরের কোনো ফরেন বডি এসেছে, সাথে সাথে ও তার সেলগুলোকে, আপনার ডাব্লিউবিসি, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট বা আদার্স যে ইমিউনিটি সেলগুলো রয়েছে ওটাকে অ্যাক্টিভ করে দেয় ওই সেলটাকে মারার জন্য। তো ওই সেলগুলোকে যখন ও মারবে আলটিমেটলি ওই জায়গাতে, তখন আমরা বাংলায় যদি বলি ধরপাকড় শুরু করে দেয় ইমিউনিটি সেলগুলো, যে তখনই প্রদাহ হয় বা তখনই হচ্ছে আমাদের ওইখানে ইনফ্লামেশন হয়। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আপনারা কি সবাই ক্লিয়ার বুঝতে পারতেছেন? কাইন্ডলি জানাবেন বা কারোর কোনো কোশ্চেন থাকলে। ক্লিয়ার ভাইয়া। তো আমরা একটু দেখি আমাদের নর্মাল লাংস এবং সিওপিডি লাংসের ভিতর কি ডিফারেন্স থাকে। এই যে আপনার নর্মাল লাংস ইজিলি এয়ার ইন হতে পারে, বের হতে পারে, এটা হচ্ছে আপনার অ্যালভিওলাই, এবং এটা আপনার ব্রাঙ্কাস, কোনো সমস্যা থাকে না। বাট যখন কোনো পেশেন্টের সিওপিডি থাকে বা সিওপিডি আক্রান্ত লাংসে কি হয়, তার এই এয়ারওয়ে গুলো ন্যারো হয়ে থাকে, অর্থাৎ এয়ারওয়ে গুলো ইনফ্লামেশন হয়ে চিকন হয়ে থাকে, তখন ইজিলি বাতাস ওখানে ঢুকতেও পারে না, আবার ওখান থেকে বেরও হতে পারে না। কারণ ওই এয়ারওয়েটা ওখানে ফাইব্রোসিস, অর্থাৎ অ্যাবনর্মাল সেল গ্রো করে ফেলে বা এয়ারওয়েটা ইনফ্লামেশন হয়ে থাকে, এবং ওই স্মুথ মাসেল গুলো বা ব্রাঙ্কিওলের যে স্মুথ মাসেল গুলো থাকে ওটা
হয়ে যায় বা ওটা কন্ট্রাকশন হয়ে যায় বা ওটা চাপ খেয়ে চিকন হয়ে থাকে। ক্লিয়ার ম্যাডাম? জি স্যার। অল্টার ডিস্ট্রাকশনের জন্য অ্যালভিওলার ভিতরে যে ইলাস্টিসিটি এটা নষ্ট হয়ে যায়। সবাই ক্লিয়ার কিনা এই পর্যন্ত? জি ভাইয়া। তাহলে আমরা এখন একটা বেস্ট আনসার কোশ্চেন দেখি। ইন সিওপিডি এয়ারওয়ে ইনফ্লামেশন ইজ ক্যারেক্টারাইজড বাই, সঠিক উত্তর কোনটা হবে? মুখেও বলবেন আবার হচ্ছে কমেন্টসও দিয়ে দিবেন। সিওপিডি তে পেশেন্টের এয়ারওয়ে লিমিটেশন কেন হয়? Persistent airflow limitation. ভাইয়া ডি নাম্বারটা। আচ্ছা, আবার অন্য কেউ? এটা আপনারা সবাই কমেন্ট করবেন, যে কয়জন আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, বা 33 জন লাইন আছেন, আমি 33 জনেরই কমেন্টস পাই। যার কমেন্টস পাবো না তাকে আমি লাইন থেকে সরাসরি ডি নাম্বার এটা স্যার। একটু ভেবেচিন্তে অ্যান্সার করবেন। এ নাম্বার। ভাইয়া মনে হয় এ হবে। কমেন্ট করতে পারতেছি না কেন? কোনটা হবে ম্যাডাম? একটু ভেবেচিন্তে অ্যান্সার করেন সবাই। রিভার্সিবল এয়ারওয়ে অবস্ট্রাকশন। কেন রিভার্সিবল? কেন রিভার্সিবল এয়ারওয়ে অবস্ট্রাকশনটা সঠিক উত্তর হবে? ভাইয়া কমেন্ট তো করতে পাচ্ছি না, কমেন্ট অপশন পাচ্ছি না। আমার মনে হয় যে আমরা যখন যদি মানে এটা বাধা পাই, সেখানে ইনহেল করতে পারতেছে বাট এক্সেল করতে পারতেছে না, এটা তো একটা বাধা। সেই জায়গা থেকে মানে এক্সেল যে করতে পারতেছে না, এটার জন্যই তো লিমিটেশন থাকতেছে। আমি যদি প্রপারলি এবং এক্সেল করতে পারি তখন তো লিমিটেশন থাকে না। আচ্ছা, আপনাদের অনেক রকম সাউন্ড, কাইন্ডলি সাউন্ডটা একটু আওয়াজটা একটু কমায় ফেলুন। দেখুন, আমাদের এখানে সঠিক উত্তর হবে এ বা রিভার্সিবল এয়ারওয়ে অবস্ট্রাকশন। পারসিস্টেন্ট এয়ারফ্লো লিমিটেশন না কেন? সিওপিডিটা এটা কিন্তু স্বল্প সময়ের জন্য থাকে। দেন আপনি কি করেন, রিভার্সিবল কেন হয়? কারণ আপনার যেসব পেশেন্টের সিওপিডি আক্রান্ত থাকে তার যদি লাংস থেকে ওই যে ইগুলো ফ্লুইড গুলা, ইনফ্লামেশন গুলো কমে যায়, সে তখন আবার খুব ইজিলি শ্বাস প্রশ্বাস নিতে পারে। বাট এয়ারফ্লো লিমিটেশন মানে কি? পারসিস্টেন্স মানে হচ্ছে আপনার লং টাইম বা পারসিস্ট করে যেটা, বা পার্মানেন্টলি। এয়ারফ্লো লিমিটেশন মানে কি? বাতাস আসা যাওয়াটা কমে যায়। বাট এইটা কিন্তু সিওপিডি পেশেন্টদের হয় না। তার কি হয়, বেসিক্যালি ওখানে ইনফ্লামেশন হওয়ার জন্য ওই ব্রঙ্কিওলটা ইনফ্লামেশন হওয়ার জন্য ন্যারো হয়ে যায় লাইনটা, এবং ওইখানে মিউকাস থেকে অবস্ট্রাকশন তৈরি করে, যেটার জন্য সে প্রপারলি শ্বাস প্রশ্বাস নিতে পারে না। ক্লিয়ার? জি স্যার। তো আমরা হচ্ছে একটু সিওপিডি সাইন সিম্পটম গুলো দেখে নেই। পেশেন্টের কি কি থাকে? শর্টনেস অফ ব্রেথ থাকে বা ডিসপেনিয়া, যেটাকে আমরা বলি ক্রনিক কফ, অর্থাৎ লং টার্ম ধরে পেশেন্টের কফ থাকে। দেন হুইপিং থাকে, চেস্ট টাইটনেস থাকে। এই চেস্ট টাইটনেস পেশেন্টের কেন থাকে? কারণ যখন তার অ্যালভিওলার অলগুলো ডিস্ট্রাকশন হয়ে যায় বা অ্যালভিওলার অলগুলো ধ্বংস হয়ে যায়, ওই পেশেন্ট তখন হচ্ছে প্রপার ভাবে শ্বাস নিতে পারে না এবং তার মুখ শক্ত হয়ে যায়। কারণ আপনার অ্যালভিওলার অলগুলো যখন ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, ওই অ্যালভিওলাই গুলো চুপসাইতে পারতেছে না, আবার বড় হইতে পারতেছে না। তো যখন অ্যালভিওলাই গুলো প্রপার ভাবে চুপসে যেতে পারবে না, আবার বড় হতে পারবে না, তখন ওই পেশেন্টের মানে লাংসটা আপ ডাউন করে, তখন তার মনে হয় তার চেস্টটা অনেক টাইট। দেন ফ্যাটিক থাকে পেশেন্টের,
ফ্রিকোয়েন্ট রেসপিরেটরি ইনফেকশন, কারণ ওইখানে যেহেতু মিউকাস প্রেজেন্ট থাকে এই জন্য বারবার ওখানে ইনফেকশন হয়। এবং রিডিউস এক্সারসাইজ টলারেন্স, অর্থাৎ ওই পেশেন্ট এক্সারসাইজ টলারেন্সটা কমে যায়। অর্থাৎ আপনি যেমন সুস্থ মানুষ, আপনি এখন ব্যায়াম করতে পারতেছেন, হাঁটতে পারতেছেন, ছুটতে পারতেছেন, আপনার কিছুই হচ্ছে না। বাট সিওপিডি আক্রান্ত পেশেন্ট সে যদি একটু হাঁটাচলা করে, একটু এক্সারসাইজ করে, তাহলে তার এক্সারবেশন হয় বা অনেক বেশি শ্বাসকষ্ট হয়। কারণ তার কিন্তু আপনি যখন ব্যায়াম করবেন বা আপনি হাঁটাচলা করবেন, খেলাধুলা করবেন, তখন আপনার সিম্প্যাথেটিক নার্ভটা অ্যাক্টিভ হয়। আপনার সিম্প্যাথেটিক নার্ভ যখন অ্যাক্টিভ হবে তখন আপনার কিন্তু রেসপিরেশন রেট, ব্রেথিং রেট সবকিছু বাড়ে। তো এটা যখন বাড়ে তখন কিন্তু আপনার ব্রঙ্কিওল গুলোকে আরো বেশি বড় করে দেয়, আপনার নার্ভ যেন আরো বেশি এয়ার লাংসে প্রবেশ করতে পারে, বের হতে পারে। কিন্তু সিওপিডি আক্রান্ত পেশেন্টের কিন্তু কি হয়, সে যখন এক্সারসাইজ করে তার কিন্তু লাংসের ব্রঙ্কিওল গুলো বড় হতে পারে না। কেন বড় হতে পারে না? যেহেতু তার ওখানে ইনফ্লামেশন হয়ে রয়েছে। দ্যাটস ওয়াই এক্সট্রা পরিমাণ এয়ারটা কিন্তু তার লাংসে ইন বা আউট হতে পারে না। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা হচ্ছে ইসে চলে যাব যে প্যাথোফিজিওলজিটা, বেসিক্যালি এই পেশেন্টের সিওপিডিটা কিভাবে গ্রো করে। দেখুন, সিওপিডিটা প্রথমত হচ্ছে আমাদের এয়ারওয়েতে ইনফ্লামেশন হয়, অর্থাৎ যখন কোনো একটা রিস্ক ফ্যাক্টর থেকে, এবং যে কোনো একটা ডিজিজের প্যাথোফিজিওলজিটা, ফিজিওলজি বলতে বোঝায় রোগ সৃষ্টির প্রক্রিয়া বা আপনার শরীরে একটা ডিসঅর্ডার কিভাবে হচ্ছে। তো আপনার শরীরে যত ডিসঅর্ডার রয়েছে সেটা কিভাবে হয়, প্রথমত রিস্ক ফ্যাক্টরটা এটার জন্য দায়ী থাকে, দেন ওই রিস্ক ফ্যাক্টর থেকে আস্তে আস্তে ইনফ্লামেশন হয় বা অন্য অন্য দিকে যায়। তো আমরা সিওপিডি প্যাথোফিজিওলজিটা কি দেখবো, প্রথমত পেশেন্টের এয়ারওয়ে ইনফ্লামেশন, অর্থাৎ যখন পেশেন্ট স্মোকিং বা এইরকম কোন একটা রিস্ক ফ্যাক্টরে লং টার্ম এক্সপোজ হয় বা থাকে, তখন তার এয়ারওয়েটা ইনফ্লামেশন হয়ে যায় বা তার এয়ারওয়েটা হচ্ছে আপনার সোয়েলিং হয়ে যায়, দেন ওইখানে মিউকাস প্রোডাকশন হয়। কারণ যখনই ইনফ্লামেশন হবে তখনই এখানে মিউকাস প্রোডাকশন হবে, এবং এই মিউকাসটা কি করে, এয়ারওয়ে ফ্লোটাকে ব্লক করে দেয়। দেন পেশেন্টের তখন হয় অ্যালভিওলার ড্যামেজ, অর্থাৎ পেশেন্টের যে অ্যালভিওলার ওয়ালগুলো ছিল ওইটা তখন ক্রমাগত আস্তে আস্তে ড্যামেজ হয়ে যেতে থাকে, এবং যখন এটা ড্যামেজ হয়ে যায় তখন অক্সিজেন এক্সচেঞ্জ বা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেওয়া এবং অক্সিজেন গ্রহণ করার টেন্ডেন্সিটা কমে যায়। দেন তখন কি হয়, এয়ার ট্রাপিং হয়, অর্থাৎ ওই বাতাসগুলো ওই অ্যালভিওলার ভিতর যে থেকে যায় বা ওই বাতাসটা বেরোতে পারে না, তখনই পেশেন্টের লাংস ফাংশন কমে যায়, তখন পেশেন্টের শ্বাস নিতে সমস্যা বা অক্সিজেনের মানে হচ্ছে ব্লাডে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া, এই সমস্যাগুলো দেখা যায়। ক্লিয়ার সবাই? জি স্যার। তো আমরা একটু দেখি টাইপস অফ সিওপিডি বা সিওপিডি কয় প্রকার। 3 প্রকার বেসিক্যালি, সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস, এমফাইসেমা এবং সিওপিডি উইথ মিক্সড ফিচার। ব্রঙ্কাইটিস বলতে বোঝায় যখন ব্রাঙ্কিওল গুলো ইনফ্লামেশন হয় এবং ইনফেকশন হয়, আর এমফাইসেমা হচ্ছে যখন পেশেন্টের অ্যালভিওলারটা ডিস্ট্রাকশন হয়ে যায় বা অ্যালভিওলার যখন ডিস্ট্রাকশন হয় সেটাকে এমফাইসেমা বলা হয়। ব্রঙ্কাইটিস হচ্ছে যখন ব্রাঙ্কাসে বা ব্রাঙ্কিওলে ইনফ্লামেশন হয় বা ইনফেকশন হয়। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। চলে আমার মাঝে মাঝে ডিস্টার্ব দিচ্ছে স্যার। এটা আপনার ওখানে নেটওয়ার্ক, স্যার আমার মাঝে মাঝে ডিস্টার্ব দিচ্ছে স্যার। যাদের ডিস্টার্ব দিচ্ছে এটা আপনাদের ওখানে নেটওয়ার্কের সমস্যা, কারণ এখন সারা বাংলাদেশের নেটওয়ার্ক অনেক ড্যামেজ বা স্লো, বাজে একটা কন্ডিশন। এখন আমরা দেখি ক্রনিক ব্রঙ্কাইটিস কাকে বলে। Chronic bronchitis defined as by the presence of chronic cough with sputum production at least 3 months in each to constrictive air. অর্থাৎ ক্রনিক ব্রঙ্কাইটিস হচ্ছে যখন কোনো পেশেন্টের ব্রাঙ্কাসটা ইনফ্লামেশন হয় এবং ওখানে স্পুটাম প্রোডাকশন থাকে, এটাকে ক্রনিক ব্রঙ্কাইটিস বলা হয়। এবং এটা সিম্পটম হচ্ছে পেশেন্টের পারসিস্টেন্স কফ থাকে উইথ স্পুটাম, শর্টনেস অফ ব্রেথ থাকে, হুইজিং থাকে, এবং রিকারেন্ট রেসপিরেটরি ইনফেকশন বা বারবার তার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হয়। এবং এমফাইসেমা, এমফাইসেমা কি? Emphysema is characterized by destruction of the all of air sac by alveoli in the lungs.
অর্থাৎ পেশেন্টের লাংসে যে অ্যালভিওলাই থাকে এই অ্যালভিওলাইটা যখন ডিস্ট্রাকশন হয়ে যায় সেটাকে এমফাইসেমা বলা হয়। এবং এমফাইসেমার সিমটম হচ্ছে শর্টনেস অফ ব্রেথ, এবং পেশেন্ট বিশেষ করে এমফাইসেমাটা বাড়ে যখন তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাড়ে এবং তার এক্সেল করা কমে যায়, এই সমস্যাগুলো দেখা যায়। অর্থাৎ এমফাইসেমা যখন পেশেন্টের হয় তার শ্বাসকষ্টটা খুব বেশি থাকে, এবং বিশেষ করে এই শ্বাসকষ্টটা যখন সে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে থাকে বা একটু জোরে জোরে শ্বাস নিতে যায় তখনই তার এটা বাড়ে। এই যে দেখুন, এটা আমাদের নর্মাল লাংস, আর যখন কোনো পেশেন্টের এমফাইসেমা হয় এটা ওই পেশেন্টের লাংস। এবং এটা হচ্ছে ব্রাঙ্কাটাইটিস, এবং হচ্ছে যখন এটা আমাদের নর্মাল ব্রাঙ্কিওল, এবং যখন কোনো পেশেন্টের অ্যালভিওলাই গুলো ইনফ্লামেশন হয়ে যায় বা ব্রাঙ্কাটাইটিস হয় তখন এটা তার ব্রাঙ্কিওল। অর্থাৎ এটা পুরো ইনফ্লামেশন হয়ে ওই এয়ারওয়ে লাইনটা ব্লক হয়ে যায়, যেটার জন্য প্রপার ভাবে বাতাস আসতে যাইতে পারে না, পাশাপাশি ওর ভিতরে মিউকাস থাকে বা ফ্লুইড থাকে। ক্লিয়ার হয়? জি ভাইয়া। তাহলে আমি একটু আপনাদেরকে কোশ্চেন আস্ক করি, আমরা এই পর্যন্ত যেগুলো করলাম। এমসিকিউ আকারে দিবেন ভাইয়া? না, এমসিকিউ আকারে না, আমি একটু মুখে আস্ক করি। দেখুন, এমসিকিউ আকারে অনেক সময় আপনারা কোশ্চেন দিলে অনেকেরই, আমি নিজেও অনেক আন্দাজ দিলেও অনেক কিছু হয়ে যায়, বাট এমসিকিউ এর সাথে কিন্তু আমাদের বেসিক কোশ্চেনে অনেক ডিফারেন্স থাকে। মাহমুদা আক্তার ম্যাডাম, আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা ম্যাডাম, আমাদের লাংস এর একক বলা হয় কাকে, বা বেসিক্যালি লাংসে কোন জায়গাটাতে গ্যাস এক্সচেঞ্জ হয়? রেসপিরেটরিতে। আমাদের লাংসের একক কোনটাকে বলা হয়? ফুসফুস। সরি, আমাদের লাংস মানে তো ফুসফুস, তো লাংসের একক কাকে বলা হয়? একক তো জানি না। এটা কিন্তু আমি ক্লাসের শুরুতেই বলেছি, খেয়াল করেছিলেন? জি না, সরি। মাকসুদা আক্তার ম্যাডাম, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ম্যাডাম, লাংসের কার্যকরী একক কাকে বলা হয়, বা ফাংশনাল ইউনিট কাকে বলে লাংসের? লাংসের একক হচ্ছে তো অ্যালভিওলাই। অ্যালভিওলাই, ভেরি গুড। কারণ অ্যালভিওলাইকে লাংসের একক কেন বলা হয়? এটা আসলে বুঝায় বলতে পারবো না। আচ্ছা, দেখুন, অ্যালভিওলাইকে লাংসের একক বলা হয় কারণ অ্যালভিওলার ভিতরে আমাদের গ্যাস এক্সচেঞ্জটা হয়। অর্থাৎ আমাদের এই যে লাংস কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে, অক্সিজেন নিচ্ছে, এই পরিবর্তন বা এক্সচেঞ্জটা হয় অ্যালভিওলাই অলের ভিতরে, বা অ্যালভিওলার ভিতরে ক্যাপিলারি থাকে ওখানে। দ্যাটস ওয়াই অ্যালভিওলাইকে লাংসের কার্যকরী একক বলা হয়। ক্লিয়ার এখন? জি ভাইয়া। এবং আমাদের প্রত্যেকটা লাংসে 500 মিলিয়ন অ্যালভিওলাই থাকে। আমাদের পার লাংস 500 মিলিয়ন অ্যালভিওলাই থাকে। ক্লিয়ার? ডিনা আক্তার ম্যাডাম, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? ডিনা, আমার কথা শুনতে পাচ্ছেন? ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, আমাদের সিওপিডি এর ফুল ফর্মটা কি একটু বলবেন? করোনারি অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। আবার বলুন, সিওপিডি এর ফুল ফর্মটা কি? করোনারি অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। আচ্ছা, করোনারি বলতে কি বোঝায় ম্যাডাম? What do you mean by coronary? যেমন আর একটু আগে হচ্ছে উনি বললো যে লাংসের কার্যকরী একক হচ্ছে ফুসফুস, তো আপনি একটু কাইন্ডলি বলুন যে করোনারি বলতে হোয়াট ডু ইউ মিন বাই করোনারি?
ভাইয়া ওটা বুঝতে পারতেছি না। আচ্ছা, দেখুন আমরা ক্লাসের শুরুতেই আমাদের সিওপিডি এবং এটা আমরা ফুল মিনিংসটা দেখেছিলাম, তখন আপনার কনসেন্ট্রেশনটা কোথায় ছিল? দেখুন সিওপিডি বলতে বোঝায় করোনারি অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার, সরি আমিও করোনারি বলতেছি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি, ঠিক আছে? সি ফর ক্রনিক, ক্রনিক মানে লং টার্ম, যেটা আপনার 3 মাসের বেশি থাকবে। করোনারি বলতে বোঝায় আমাদের হচ্ছে আর্টারি রিলেটেড বা আমাদের হচ্ছে হার্ট রিলেটেড বা আমাদের ব্লাড রিলেটেড, এগুলোকে আমরা করোনারি বলি। ক্লিয়ার? জি স্যার। তানজিলা আফরোজ, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। এমফাইসেমা বলতে কি বুঝেন আপনি? হোয়াট ডু ইউ মিন বাই এমফাইসেমা? স্যার এমফাইসেমা হচ্ছে গিয়ে যখন পেশেন্টের হচ্ছে গিয়ে অ্যালভিওলাই ডিস্ট্রাকশন হয়। যখন পেশেন্টের অ্যালভিওলার ওয়ালগুলো ডিস্ট্রাকশন হয় এটাকে এমফাইসেমা বলা হয়। ভেরি গুড। তো আমরা পরবর্তীতে চলে যাই মেডিকেশন। যে সিওপিডি পেশেন্টের আমরা কি কি মেডিসিন দেই, ওই পেশেন্টের আমরা হচ্ছে ব্রঙ্কো ডাইলেটর দেই। এই ব্রঙ্কো ডাইলেটর হচ্ছে অন কাইন্ড অফ মেডিসিন যেটা ওই ব্রাঙ্কাস যেটা হচ্ছে ইনফ্লামেশন হয়ে বা ফুলে যেটার ভিতর দিয়ে এয়ার পাস হতে পারছিল না, এই ব্রঙ্কো ডাইলেটরটা দিলে ওই ব্রাঙ্কাস গুলা ব্রাঙ্কিওল গুলো ডাইলেট হয় বা বড় হয়ে যায় বা হচ্ছে ওটা প্রসারিত হয়। তো এই ব্রঙ্কোডাইলেটর যেটার কাজ কি রিল্যাক্স করে এয়ারওয়ে মাসেল গুলো, অর্থাৎ ওইখানে যে এয়ারওয়ে মাসেল গুলো রয়েছে ওটাকে রিল্যাক্স করে দেয়, তখন ইজিলি ওখান থেকে এয়ার পাস হতে পারে। তো ব্রঙ্কোডাইলেটর দুই প্রকার, একটা শর্ট অ্যাক্টিং, একটা লং অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং কি কি? অ্যালবিউটেরল, দেন লং অ্যাক্টিং হচ্ছে সালমেটেরল, এবং ইনহেল কর্টিকোস্টেরয়েড দেয়। কর্টিকোস্টেরয়েড বা স্টেরয়েড জাতীয় যত মেডিসিন রয়েছে এটা আমাদের দেওয়া হয় আমাদের বডিতে যদি কোথাও ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয় সেটা কমানোর জন্য। যেমন কোথাও সিভিয়ার পেইন হচ্ছে বা কোনো পেশেন্টের হচ্ছে ইনফ্লামেশন হয়েছে বা ব্লাড দেওয়ার পর তার পুরো শরীরে প্রচন্ড অ্যালার্জিক রিয়াকশন দেখা দিচ্ছে, তখনই স্টেরয়েড জাতীয় মেডিসিন গুলো দেয়। কারণ আমাদের বডিতে ইনফ্লামেশন হওয়ার জন্য দায়ী থাকে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। আমাদের যখন প্রোস্টাগ্ল্যান্ডিন নামে এই কেমিক্যালটা সাবস্টেন্স হয় তখন আমাদের ইনফ্লামেশন বা প্রদাহটা হয়। আর এই স্টেরয়েড জাতীয় মেডিসিন দিলে আমাদের এই ইনফ্লামেশনটা আর হয় না, কারণ এই স্টেরয়েড মেডিসিন গুলো প্রোস্টাগ্ল্যান্ডিনটাকে ব্লক করে দেয়। তো আমাদের এই কর্টিকোস্টেরয়েডের এক্সাম্পল হচ্ছে ফ্লুকর্টিসন। এটা দেয়, এটা হচ্ছে ওই যে ইনহেলার হিসেবে নেয়, নিলেই পেশেন্টের হচ্ছে আপনার হয়ে যায় ওইটা, তখন হচ্ছে রিল্যাক্স হয় এবং ইনফ্লামেশনটা কমে। আর ব্রঙ্কোডাইলেটর গুলো বেসিক্যালি হচ্ছে আমাদের কিসে নেয় আপনারা একটু এক্সাম্পল দেন? এটা তো সবাই দেখেছেন। ব্রঙ্কোডাইলেটর গুলো বেসিক্যালি এই যে অ্যালবিউটেরল বা সালমিটেরল কিভাবে নেয়, কিভাবে দেয়? ইনহেলার, তারপর নেবুলাইজেশন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নেবুলাইজেশন, যে উইন্ডেল প্লাস এটাই দেওয়া হয়। আচ্ছা, এখন আমাদের কম্বাইন্ড ইনহেলার, এই কম্বাইন্ড ইনহেলারটা হচ্ছে আমাদের ব্রঙ্কোডাইলেটর এবং কর্টিকোস্টেরয়েডের সংমিশ্রণ বা দুইটা মিক্সড থাকে। তো এটার এক্সাম্পল কি? বুডিসোনাইড বা হচ্ছে হোমেটোরল, এবং পেশেন্ট হচ্ছে ফসফো ডাইএস্টেরস ইনহিবিটর দেওয়া হয়। এটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে ইনফ্লামেশনটা কমানো। দেন আমাদের পেশেন্টের অন্যান্য যে থেরাপি রয়েছে, পেশেন্টকে অক্সিজেন থেরাপি দেওয়া হয়। যেমন প্রথমে পেশেন্টের লো অক্সিজেন দেওয়া হয় যাতে অক্সিজেন স্যাচুরেশনটা বাড়ে। দেন পালমোনারি রিহ্যাবিলিটেশন করা হয়, অর্থাৎ পেশেন্টের বিভিন্ন ধরনের লাংস এক্সারসাইজ করা হয়, নিউট্রিশন দেওয়া হয় যেন তার এই ব্যাপারগুলো চেঞ্জ হয়। পেশেন্টের লাইফস্টাইলে একটা চেঞ্জ নিয়ে আসা হয় এবং আস্তে আস্তে পেশেন্টের রেগুলার এক্সারসাইজ করতে বলা হয়, বিশেষ করে লাংস ফাংশন বাড়ানোর জন্য যে এক্সারসাইজ গুলো রয়েছে। পেশেন্টকে ভ্যাকসিন দেওয়া হয়, বিশেষ করে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বা নিউমোনিয়া ভ্যাকসিন। এবং পেশেন্টের অবস্থা যদি খুব খারাপ হয় ওই সব পেশেন্টকে সার্জারিতে নিয়ে যাওয়া হয়। এখন আমার এখানে একটা কোশ্চেন, সেটা হচ্ছে ধরুন আপনার অডি বা আপনি হসপিটালে আছেন, কোন সিওপিডির পেশেন্ট আপনার ওখানে ভর্তি আছে, তখন আপনি ওই পেশেন্টকে ফার্স্ট অফ অল কি করবেন? দেখলেন যে তার একটু শ্বাসকষ্ট হচ্ছে,
আগে আপনি অক্সিজেন দিবেন না অন্য কোনো ম্যানেজমেন্টে যাবেন? প্রথম পজিশনে প্রথমে রাখতে হবে। তারপর চেঞ্জ করবো। যেহেতু আগে আমরা প্রপটপ পজিশন বা হচ্ছে সেমিফাউলার্স পজিশন বা হেডটা এলিভেট করে দিয়ে রাখবো, এটাতে কি হয় পেশেন্টের ব্রেথিং ক্যাপাবিলিটিটা বাড়ে। দেন ওটাতেও যদি দেখি অক্সিজেন স্যাচুরেশন 90 এর নিচে চলে এসেছে বা আরো বেশি খারাপের দিকে চলে যাচ্ছে কন্টিনিউয়াসলি 85 এর নিচে, তখনই অক্সিজেন দেওয়া হয়। আমরা সব সময় আগে নন ইনভেসিভ প্রসিডিউর গুলো করি, দেন ইনভেসিভ প্রসিডিউর গুলো করি। ইনভেসিভ প্রসিডিউর হচ্ছে যে প্রসিডিউর গুলো করার সময় আমাদের মেডিসিন করা হয়, স্কিন গুলো ভেদ করে যায়। আর নন ইনভেসিভ প্রসিডিউর হচ্ছে বিভিন্ন থেরাপি, বিভিন্ন ওরাল মেডিকেশন, এগুলো নন ইনভেসিভ। তো আমরা আগে পেশেন্টকে অক্সিজেন দেই না। যদি দেখেন আপনার ওয়ার্ডে এই ধরনের পেশেন্ট আছে, আপনি তাকে আগে হচ্ছে কি করবেন, পজিশনিং করবেন, দেন তার যদি সমস্যা হয় তখন আপনি হচ্ছে পেশেন্টের ইসে যাবেন অক্সিজেনেশনে, দেন বাকি যে মেডিসিন গুলো রয়েছে। আচ্ছা, এখানে আমাদের একটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে হুইচ ক্লাস অফ মেডিকেশন ইজ কমনলি ইউজড অ্যাজ ব্রঙ্কোডাইলেটর ইন ম্যানেজমেন্ট অফ সিওপিডি? কোন মেডিসিন গুলোকে সিওপিডি তে ব্রঙ্কোডাইলেটর হিসেবে ইউজ করা হয়? সি নাম্বার স্টেরয়েড। সি সি। ম্যাডাম, সি বা ব্রঙ্কোডাইলেটর হিসেবে কি কর্টিকোস্টেরয়েড আমরা ইউজ করি? হ্যাঁ। আমরা কি ব্রঙ্কোডাইলেটর হিসেবে কর্টিকোস্টেরয়েড ইউজ করি? স্যার ডি হবে বি। একটা হচ্ছে লং অ্যাক্টিং, একটা শর্ট অ্যাক্টিং। আমাদের পরবর্তী হবে, হুইচ ভ্যাকসিনেশন ইজ রিকমেন্ডেড ফর সিওপিডি পেশেন্ট টু প্রিভেন্ট রেসপিরেটরি ইনফেকশন? কোন ভ্যাকসিনটা সিওপিডি পেশেন্টকে দিলে রেসপিরেটরি ইনফেকশন প্রিভেন্ট হয়? আমাদের এখানে অপশন রয়েছে ইনফ্লুয়েঞ্জা, মাম্পস। ইনফ্লুয়েঞ্জা। 33 জন লাইন আছে, 33 জনই কমেন্টস করুন। আপনারা কতজন লাইনে আছেন বা কতজন প্রপারলি বুঝতেছেন বলুন। স্যার কমেন্ট তো করতে পারছি না, কিভাবে করব? একটু খুঁজে দেখুন পাবেন। এখন আমরা একটু দেখি সিওপিডির কমপ্লিকেশন বা কোনো পেশেন্টের লং টাইম সিওপিডি থাকলে তার কি কি ঝামেলা হবে। প্রথমত তার রেসপিরেটরি ইনফেকশন হয়, কারণ ওখানে ফ্লুইড গুলো থাকার জন্য ওখানে তার নিউমোনিয়া আর ইনফেকশন গ্রো করে। দেন এক্সারবেশন কি, পেশেন্টস বা সিওপিডি আক্রান্ত পেশেন্টের সিমটমটা হঠাৎ করে খুব খারাপের দিকে চলে যায়, যেটাকে আমরা এক্সারবেশন বলে থাকি। অর্থাৎ দেখবেন যে পেশেন্ট ভালো আছে, হঠাৎ করে পেশেন্টের প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, কফিং হচ্ছে, মিউকাস প্রোডাকশন হচ্ছে, এটা। দেন পেশেন্টের কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন দেখা যায়, বিশেষ করে পেশেন্টের রাইট সাইড হার্ট ফেইলিউরটা বেশি থাকে। কারণ যখন হচ্ছে সিওপিডি আক্রান্ত থাকে তার হার্টে মাসেল গুলোতে প্রপার অক্সিজেন পায় না, কারণ যেহেতু অক্সিজেনটা এক্সচেঞ্জ হয়ে প্রথম লাংস থেকে হার্টেই যায়, দ্যাটস ওয়াই পেশেন্টের হার্ট রিলেটেড বা কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনটা গ্রো করে। দেন পেশেন্টের ওয়েট লস হয়, মাসেল গুলো উইক হয়ে যায়, পালমোনারি হাইপারটেনশন থাকে বা বিপি বাড়তে থাকে। কারণ যখন আপনার প্রপার ভাবে গ্যাস এক্সচেঞ্জ হবে না, তখন আপনার অক্সিজেন পাবে না আপনার সেলগুলো, এবং যখন সেলগুলো অক্সিজেন পাবে না, আপনার বডিতে অক্সিজেন ড্রাইভটা বা অক্সিজেনের তৃষ্ণাটা বাড়ে, যেটার জন্য কি হয়, আপনার হার্ট আরো বেশি জোরে জোরে ব্লাড পাম্প করতে থাকে এবং ও আরো বেশি ব্লাড হচ্ছে লাংসে পাঠাতে থাকে যেন অক্সিজেনটা নিতে পারে। দেন লং টাইম কোন পেশেন্টের সিওপিডি থাকার জন্য তার ডিপ্রেশন বা অ্যাংজাইটি থাকতে পারে, তার কোয়ালিটি অফ লাইফ রিডিউস হয়, পেশেন্টের স্লিপ ডিসঅর্ডার থাকতে পারে, রেসপিরেটরি ফেলিউর থাকতে পারে, এবং পেশেন্টের লাংস ক্যান্সারের ঝুঁকি থাকে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার ভাইয়া। কারণ এখান থেকে কোনো কোশ্চেন আছে আমরা আজকে যেগুলো পড়লাম? না ভাইয়া। আচ্ছা, আপনাদের ক্লাসে ম্যাডাম রেসপন্সটা কমে যাচ্ছে কেন, এটা বলুন তো। আপনাদের কি ক্লাস বোরিং লাগতেছে, না বেশি কঠিন লাগতেছে, না কি? আমাকে সরাসরি আপনারা বলতে পারেন, এবং কেউ যদি আপনাদের এখানে বলতে লজ্জা লাগে আমাকে মেসেজ দিয়ে বলতে পারেন যে আমি বুঝতে পারতেছি না বা আমার জন্য এটা অনেক হার্ড হয়ে যাচ্ছে। না ভাইয়া, কোনো প্রবলেম নেই।
শিওর আপনাদের কারো কোনো প্রবলেম নাই? না ভাইয়া। না ভাইয়া কোনো প্রবলেম নেই। তো আমাদের দেখবেন এখানে বিভিন্ন কোশ্চেন গুলো দেওয়া রয়েছে, আপনাদের হোমওয়ার্কও দেওয়া রয়েছে, এটা একটু বাসা থেকে করবেন। আচ্ছা, আমরা কি আজকে লাংস রিলেটেড আরো কিছু ডিসঅর্ডার গুলো একটু দেখে নিব? লাং অ্যাবসেস, নিউমোথ্রাক্স। না ভাইয়া আজকে আর না। আচ্ছা, তাহলে আমরা এগুলোর উপর একটা প্রি ক্লাস রেডি করব। নেক্সট যেদিন প্রি ক্লাস থাকবে ওখানে আমরা লাইভে নিয়ে নিব, তাহলে আপনারা এটা কভার হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, আমরা একটু এই সিওপিডি নিয়ে আর একটু রিভিউ করি, দেখি আপনাদের কার কি অবস্থা। আমরা কয়েকটা কোশ্চেন একটু প্র্যাকটিস করি। ঘুম আসতেছে নাকি আপনাদের? না স্যার। একটু ঘুম আসছে না? আমার তো ঘুম পাচ্ছে বাবা। তুমি তো সারাদিন ঘুমাইছো। ভাবি না আপু আমি পরে। দেখুন, আমি আপনাদের কমেন্টস একটা কোশ্চেন দিয়েছি, একটু হচ্ছে ক্যান্ডিডেট অ্যান্সার করবে। ইসিজির উপর একটা ক্লাস নিলে ভালো হয়। ঠিক আছে, ইসিজির উপর একদিন নিব। হুইচ ইজ ফলোইং কমন ট্রিগার ফর সিওপিডি এক্সারবেশন? আমি যাকে ধরবো তিনি অ্যান্সার করবেন। শিল্পী বিশ্বাস ম্যাডাম, আমার কথা শুনতে পাচ্ছেন? শিল্পী বিশ্বাস ম্যাডাম, আমার কথা শুনতে পাচ্ছেন? দাদা ক্লাসটা ভালো করে করতে পারিনি, ঘুম আচ্ছা, ঘুম আসছে। জাহান, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ ম্যাডাম, সঠিক উত্তর কোনটা হবে? দেখতে পাচ্ছি না তো। সিওপিডির কমন এক্সারবেশন কোনটা? কোল্ড ওয়েদার, হাই ফ্যাট ডায়েট, রেগুলার এক্সারসাইজ, ওয়ার্ম ওয়েদার। কোল্ডটা হবে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।